শুভরাত্রি। Am I audible? ওম ব্রহ্মচারিণী শ্রদ্ধা প্রকাশ, জয় ওম। শুভরাত্রি। আজ একটু তাপস, শুভ সন্ধ্যা। আজ একটু কথা বলবো, আজকের কথা বলবো। আমি মাঝে একটু কথা বলেছিলাম যে বাংলার এই ডিগ্রেডেশনের জন্য কি কি ফ্যাক্টরস কাজ করেছে, আপনাদের কি কি মতামত। আপনারা কিছু মতামত দিয়েছেন, ওইগুলোই পড়বো। আমি তার সঙ্গে একটু হয়তো আমার মনের কথা একটু বলবো। আচ্ছা, আমি আপনারা কি বলেছেন আমি দেখি কি বলেছেন। আজকে আপনাদের কথা দিয়ে শুরু করবো আমি। সরি, লেট মি ওপেন। হ্যাঁ, আমি একটা একুরেস নোট দিয়েছিলাম। Audible sir, okay. What is your opinions about degradation of Bengal, particularly of Bengali Hindus, regarding factors in sociology and psychology of Bengalis and facts in history of Bengal? What is our weaknesses and faults leading to our degradation? হ্যাঁ সুমিত, আপনার কথাগুলো আগে পড়ে নিন। আগে দেখি কি কি লিখেছেন আপনারা, একটু দেখে নিন। কৌশিক লিখেছে, কৌশিক বাগ, ও লিখেছে it cannot be discernible in a single point, there are different stakeholders, right? একটা ফ্যাক্টর দিয়ে তো একটা জাতির ধ্বংস হতে পারে না। ইভেন অ্যাটম বোমা দিয়েও একটা জাতি ধ্বংস হয়। জাপান তার সব থেকে বড় উদাহরণ। অনেক কারণ আছে। যেমন একটা জিনিস অনেক লোকের ধারণা, পপুলার খুব ধারণা হচ্ছে যে সম্ভবত অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস এএফবি, এই ব্যাকটেরিয়াটা মানুষের টিবির কারণ। কতটা সত্যি? ভীষণ কম সত্যি, মানে অর্ধ সত্যি। শুধু এএফবি মানুষের শরীরে মেজরিটি লোকের দেহে প্রবেশ করে, কিন্তু তাদের টিবি হয় না, টিউবারকুলোসিস হয় না। টিবির এএফবি জার্ম ঢুকলেই টিউবারকুলোসিস হবে না। এএফবি ঢুকলে একটা প্রাইমারি কমপ্লেক্স তৈরি হয়, কিন্তু দ্যাট ইজ নট দ্য ডিজিজ টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস হতে গেলে একটা অন্য কতগুলো কারণ থাকতে হয়, অনেকগুলো ফ্যাক্টরস থাকে। একটা কারণ দিয়ে টিউবারকুলোসিস হয় না। হ্যাঁ, ওই পেশেন্টের পার্সনের ইমিউন সিস্টেমটা খুব দুর্বল হতে হবে। স্ট্রং থাকলে এএফবি ঢুকলেও কিন্তু টিউবারকুলোসিস হবে না। আর সেই আবার ইমিউন সিস্টেম খারাপ হওয়ার অনেক কারণ থাকতে পারে। ঠিক তেমনি বাঙালির ধ্বংসের অনেক কারণ আছে। ঠিকই কৌশিক বলেছে। সৈকতের এটা ও মজা করে বলেছে, রিডিং অ্যান্ড ওয়াচিং এবিপি, আনন্দবাজার পত্রিকা এন্ড সানন্দা, এ কথাটা ভীষণ সত্যি। লাস্ট 40 বছর ধরে এই এবিপি অ্যান্ড সানন্দা, ওদের অডিওভিজুয়াল মিডিয়া বাঙালির মানসিকতা, বাঙালির মননকে একদম পয়জন করে। মানে এখনো যারা এগুলো পড়ে, খুব পয়জন মাইন্ড না হলে এই জিনিস পড়া যায় না দিনের পর দিন। পয়জন ইট। সৈকত ঠিকই বলেছে সেই অর্থে। রায় চন্দ্রদীপ কি বলেছে? আইডেন্টিটি ক্রাইসিস, ইয়েস, আইডেন্টিটি ক্রাইসিস, বিলঙ্গিং আইডেন্টিটি ক্রাইসিস, এবং মিলিয়ন্স অফ ফ্যাক্টরস, ইমিগ্রেশন, আনওয়ান্টেড ওয়ান অ্যান্ড লুজিং দ্য অ্যাবরিজিনালিটি, ফেমিং, অর্কেস্ট্রেটেড রেপ, মার্ডার এটসেট্রা, এগুলো সবই কারণ এই আইডেন্টিটি ক্রাইসিস। এ ঠিকই বলেছেন রায়চন্দ্রদীপ। ঠিক, আইডেন্টিটি, প্রতিটা মানুষের একটা আইডেন্টিটি আছে, প্রতিটা সমাজের একটা আইডেন্টিটি আছে, প্রতিটা রাষ্ট্রের একটা আইডেন্টিটি আছে। যেমন একটা আইডেন্টিটি হচ্ছে, যেমন ধরো ইংল্যান্ডের, হোয়াট ইজ দ্য আইডেন্টিটি?
ইংল্যান্ডের আইডেন্টিটি হচ্ছে একটা আইল্যান্ড নেশন, জিওগ্রাফিক্যালি, অ্যাংলো স্যাক্সন রেস, ইংলিশ স্পিকিং, রিলিজন প্রোটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ানিটি, অ্যাংলো স্যাক্সন ইন অরিজিন। এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, এটা তার ক্যারেক্টারিস্টিক্স। ঠিক তেমনি আবার ইউএস এর ক্যারেক্টারিস্টিক্স আছে, আয়ারল্যান্ডের আছে, রাশিয়ার আছে। রাশিয়া একটা কান্ট্রি যারা তাদের ক্যারেক্টারিস্টিক, তারা হচ্ছে হোয়াইট, তারা অর্থোডক্স ক্রিশ্চিয়ানস, নাইদার প্রোটেস্ট্যান্ট নট ক্যাথলিক, অর্থোডক্স। এদিকে দ্য প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স, বাঙালির প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স, বাংলার জিওগ্রাফিটা, বাঙালির ক্যারেক্টারিস্টিক্স, সেটাই হচ্ছে অরিজিনালিটি। সেটা একটু পরে ডিসকাস করব। সেই যে আইডেন্টিটি, সেটাকে আমরা ধরে রাখতে পেরেছি। আইডেন্টিটি ক্রাইসিস হয়েছে, উই হ্যাভ লস্ট আওয়ার আইডেন্টিটি, আইডেন্টিটি এরোডেড। এই জায়গাটা একটু পরে আসছি আমি। আর ও একটা পয়েন্ট তুলেছি, ইমিগ্রেশন। ইয়েস, ইমিগ্রেশন, ইলিগাল ইমিগ্রেশন। পার্টিশনের পরে প্রায় 4 কোটির বেশি মানুষ ঢুকেছে এখানে। অ্যাজ পার ইউএনও, অ্যাজ পার ইউএনও ডেফিনিশন, যারা ওপার বাংলা হিন্দু অত্যাচারিত হয়েছে প্রাণের ভয়ে, ধর্মের রক্ষার স্বার্থে প্রাণের ভয়ে, ধর্মান্তরিত হওয়ার ভয়ে, রেপ হওয়ার ভয়ে, খুন হওয়ার ভয়ে যারা এদেশে এসেছে, তারা রিফিউজি স্ট্যাটাস অ্যাপ্লাই করতে পারে। We have got the right to apply for the refugee status. Then comes the question of citizenship. আর যারা ওপার বাংলায় মুসলিমরা এপারে এসছে, বহু মিলিয়ন্স রিসেন্টলি রিফিউজি হয়ে এসছে, রোহিঙ্গারা আসছে, এদের রিফিউজি হওয়ার অ্যাপ্লিকেশন করার কোনো অধিকার নেই। not to speak of being a citizen of India. They have no right to apply for the refugee status because তারা এখানে আসছে, not that their life is settled there, not that their religion is settled there. They have come here for more economic gains and other some nullified purposes. They cannot claim the status of refugee. They are illegal immigrants. They should be thrust out. এবং এরা ভারতবর্ষের, বাংলার, ওয়েস্ট বেঙ্গলের কালচার এবং এর আইডেন্টিটি, কালচার, ইকোনমি, অস্তিত্বকে ক্রাইসিসের মধ্যে এনে দিয়েছে। এবার আসছি আমি নেক্সট কি, এবার একটা ভাষ্যের একটা কথা হচ্ছে, পাকেই পদ্ম ফোটে, এটাই বোধ হয় সাইকেল, পচা শুরু শতেক বছর আগে, পুরো পচে পুরো পাক। কথা ঠিকই বলেছে, কারণ পদ্ম আমাদের জাতীয় ফুল, পদ্ম কি সুন্দর, পদ্ম ফুলে পাকে, মানে এই পাক আবার খুব খুব রিসেন্ট পাক হলে হবে না, এই পাকটা খুব পুরনো পাক হতে হবে, খুব পুরনো পুকুর, পুরনো পাক, সেইখানে পদ্ম ফুল। সোমা, nobody wants to tangle himself in any disputes, always wants that some other person to the social responsibility. They need a lot of effort to be aroused. কথাটা খুব সত্যি। অ্যাটিটিউডটা হয়ে গেছে আমাদের এরকম, যখন আমাদের গ্রামের বাইরের কোথাও ঘরে আগুন লাগছে, তখন আমরা বলি না, ও তো আমার গ্রামের বাইরের ঘরে আগুন লেগেছে, আমার পাড়ায় তো আগুন লাগেনি। বা আমার গ্রামের মধ্যে পেরিফেরিতে আগুন লাগলো, না, ও তো গ্রামের পেরিফেরিতে আগুন লেগেছে, আমার পাড়ায় তো আগুন লাগেনি। পাড়ায় যখন আগুন লাগলো বলছে না, ও তো আমার ঘরে আগুন লাগেনি। যখন ঘরে আগুন লাগলো বলছে, ও তো আমার বিল্ডিং এর অন্য রুমে আগুন লেগেছে, আমার রুমে তো আগুন লাগেনি। যখন তার রুমে আগুন লাগলো, তখন তাকে রক্ষা করার কেউ থাকলো না। এই উপমণ্ডুকতা, এই ছোট মন, ন্যারো মাইন্ডের জন্য আমরা আস্তে আস্তে কখন যে শেষ হয়ে যাচ্ছে নিজেরাও জানি না, কি বলে সাইলেন্ট ডেথ হচ্ছে। আর অরিন্দম যে কথা, ধর্ম থেকে বিচ্যুত, ধর্ম বলতে কিন্তু যেটা বলতে চেয়েছে, নট রিলিজিয়ন অফ দ্য ওয়েস্টার্ন মিনিং,
আমাদের ধর্ম হচ্ছে আলাদা, ওদের ওদের রিলিজনটা আলাদা। ওদের রিলিজন আমাদের ধর্ম, আমাদের ধর্ম কোনো গোড়ামি না, আমাদের ধর্ম সনাতন ধর্ম। এটা এসেছে প্রকৃতির থেকে, ভারতবর্ষের যুগ যুগের সঞ্চিত জ্ঞান ভাণ্ডার, লাইফস্টাইল, তার এভলিউশনস, বহু মনীষার বহু সাধকের সাধনার ফল। কোনো এক বিশেষ ব্যক্তির ঠোঁট থেকে এই ধর্ম প্রকাশ আসেনি। এটা আমাদের সভ্যতার কারণ, বহু শতাব্দীর সঞ্চিত সম্পদ। ও ওই ধর্মের কথা বলেছে যা আমাদের মানব সমাজকে, আমাদের রাষ্ট্রকে ধরে রেখেছে। ধর্ম তো অনেক স্তরে হয়, ব্যক্তির ধর্ম, গ্রামের সমাজের ধর্ম, রাষ্ট্রের ধর্ম। এটা একটা বহু যুগের সঞ্চিত সম্পদ। ও এই ধর্মের কথা বলেছে, সনাতন ধর্মের কথা বলেছে। সন্তানাতে দুর্বল, ভীরু, লোভী, বিধর্মী তৈরি হচ্ছে, কারণ গোড়াতেই গেল। কারণ আমরা আমাদের বেসিক যে স্পিরিচুয়ালিটি, আমাদের যে ধর্ম, আমাদের যে নৈতিকতা, এই শিক্ষা দিচ্ছি না। এবং এটা বহু আগে থেকেই সে অবক্ষয় শুরু হয়ে গেছে। সেটা আমি পরে একটু আলোচনা করবো আবার এটা নিয়ে। শাহানাকে লিখেছেন সমাজ পার্টিকেন্দ্রিক হয়ে গেছে। ইয়েস, দেখো একটা কথা হচ্ছে, আমরা আমরা যে পলিটিক্সটা করি, এটা পলিটিক্স না, এটা পলিট্রিক্স। পলিটিক্স হচ্ছে অনেক বড় জিনিস, রাজনীতি খুব বড় মন না হলে রাজনীতি করা যায় না। সমাজের ভালোর জন্য, রাষ্ট্রের ভালোর জন্য রাজনীতি, পলিটিক্স, রাজনীতি অনেক বড় কথা। আমরা আমরা যে পলিটিক্স যে স্তরে এসে গেছি, যে নোংরামি স্তরে এসে গেছি, এখানে ব্যক্তির স্বার্থ, ফ্যামিলির স্বার্থ, গোষ্ঠীর স্বার্থ, ধান্দাবাজি, এটা পলিট্রিক্স, পলিট্রিক্স হয়ে গেছে। পলিট্রিক্স, এটা পলিট্রিক্স, এটা খুব নিচু। সেই জন্য মহাকাল বলেছেন না, তোমরা শুধু এইসবই করছো পলিটিক্স। এই ভারতবর্ষের এই আজকের যে পলিটিক্স, তিনি খুব ঘৃণা করেছেন, বারে বারে উল্লেখ করেছেন। হ্যাঁ, পলিটিক্স, তোমরা আসল পলিটিক্স তো করতে ওরা শেখা ভুলে গেছো, ভুলে গেছো মহাকালের কথা। হ্যাঁ, অত্যন্ত পয়জেন্ট হয়ে গেছে পলিটিক্স। সমাজের একটা অংশ, তার সঙ্গে অন্য অনেক অনেক গুণ থাকতে হয়, অনেক জ্ঞান থাকতে হয়। পলিটিক্সও একটা জ্ঞান, একটা চর্চা। শুধু একটা চর্চা দিয়ে সমাজ বা রাষ্ট্র বাঁচে না, আরো অনেক দিক আছে। অনলি পলিটিক্স ক্যান নট কিপ এ সোসাইটি, এ কান্ট্রি লিভিং। আরো অনেক কিছুই আছে, কিন্তু দুর্ভাগ্য আমরা পলিটিক্সটাকেই বড় করে দেখছি, যেন এটাই যেন আমাদের রাষ্ট্রের রাষ্ট্রের চালিকা শক্তি। এটা খুব ভুল ধারণা। আর অনেক কিছু আছে। একটা রাষ্ট্রের মূল হচ্ছে তার কালচার, তার ট্র্যাডিশন, তার ভ্যালুজ, তার সনাতন ধর্ম, হ্যাঁ, তার এথিক্স, মরালিটি, স্পিরিচুয়ালিটি। পলিটিক্স এখানে একটা একটা রোল প্লে করে। পলিটিক্স ইজ নট এভরিথিং। আর একটা জিনিস, পলিটিক্স তো আমরা পলিট্রিক্স করে ফেলেছি, ধান্দাবাজির জায়গায় এসে গেছে। ফলে আমাদের সমাজটা পছন্দ হয়ে গেছে, পচে গেছে। পলিটিক্যাল লোকরাই এখানে ভারতবর্ষের, এখানে পলিটিক্যাল লোকেরাই, দুর্ভাগ্য এটা, এদেশে এদেশে আমি একটা কথা বলি, একটা ক্লাসে 3টে স্তরের মানুষ থাকে, ছাত্র থাকে। একদম ফ্রন্ট লাইন যারা, তারা হবে বৈজ্ঞানিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফ্রন্ট লাইন, বড় অধ্যাপক, গবেষক এরা। আবার মাঝের স্তরে যারা আছে তারা ব্যুরোক্র্যাটস, লয়ার, এই সমস্ত। আর যারা পেছন দিকের লোক, তারা বিভিন্ন জীবনের বিভিন্ন ধারাই আছে। কিন্তু দেখবেন পলিটিক্সে আসছে কারা? ওই তৃতীয় স্তরের লোকগুলি পলিটিক্সে আসছে। আর সেই তৃতীয় স্তরের মেরিটরাই কিন্তু পলিটিশিয়ান হয়ে রাষ্ট্রকে আর ভারতবর্ষকে চালাচ্ছে। অর্থাৎ the third grade people who are in the student life are dictating, are ruling the country, ruling the society. সেখানে ওই একদম অধ্যাপক, বৈজ্ঞানিক,
ডাক্তার, সেখানে দে বিকামিং দ্য সাবঅর্ডিনেটস, দে আর বিং কমেন্ডেড। এই সোসাইটি ফ্লাওয়ারিশ করতে পারে না। when the inferiority people are standing on the head of the superior quality people, সেই সমাজ ডিগ্রেড হতে বাধ্য। আমি তোমাদের প্রশ্নটি একটু আসছি, বাট এবার অরুণ মুখার্জি, ফিয়ার অ্যান্ড কাপবোর্ড লাভ ইজ এনগাপিং দ্য সোসাইটি। হ্যাঁ, এখানে লাভটা কমপ্লিটলি সুপারফিশিয়াল হয়ে গেছে। পাওয়ার পলিটিক্স অফ পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড, এখন শুধু পাওয়ার পলিটিক্স, দেশ সেবাটা তো উঠে গেছে না। আই থিঙ্ক এখানে অদ্ভুত, ওই যুগে দেশবন্ধু দেশ সেবা করতে গিয়ে ভিখিরি হয়ে গেল। হ্যাঁ, হেমকানন্দ দেশ সেবা করতে গিয়ে বাপ ঠাকুরদার সম্পত্তি পুরো বিক্রি করে দিলেন, বিক্রি হয়ে চলে গেলেন বিদেশে, ফ্রান্সে বোমা তৈরি শিখতে। আর এখন তো পলিটিক্স করলে সম্পত্তি বৃদ্ধি হয়, কয়েক বছরই 100 গুণ 200 গুণ সম্পত্তি বৃদ্ধি পায়। দেবাশিস, আই থিঙ্ক কপিং আদার্স অ্যান্ড লিভিং থিংস, এই কপিংটা সর্বনাশ হয়ে গেল। সবকিছু কপি করবে, ইংল্যান্ড কি করছে, আমেরিকা কি করছে, রাশিয়া কি করছে, কপি করবে, শুধু কপি করার চেষ্টা করবে। হ্যাঁ, রাশিয়া নাকি কমিউনিস্ট হয়ে গেছে, আমরা কমিউনিস্ট হয়ে গেলেই, এই কমিউনিস্ট জামা কাপড় পরলেই আমাদের দেশ উন্নতি হয়ে যাবে। তারপরে কেউ বলতেছিল না না, শুধু কমিউনিস্ট জামা কাপড় নয়, মাও পড়তে হবে, তাহলে আমাদের দেশ উন্নতি হবে। আর কেউ বলছে না, ওই মাওকে একদম আমাদের দেশে বসিয়ে দিতে হবে, মাও চীনের চেয়ারম্যান, আমার চেয়ারম্যান। কপিং এর একটা সীমা থাকা উচিত। হ্যাঁ, এমনি করে। আর সিকুমাকু কঙ্গুরা তো একদম ব্রিটিশ মডেল, ম্যাকপুলের মডেল শিক্ষা নিয়ে এলো। এটা আসছে একটু পরে, নিয়ে ভারতবর্ষের সর্বনাশ করল। দেবজ্যোতি, degradation of Bengali society as a whole, of which Bengali ভদ্রলোক had very much a part. Yes, এই ভদ্রলোক হচ্ছে যে একটা পয়জনাস গ্রুপ। এটা ব্রিটিশ যুগে তৈরি হয়েছিল, একটা হাসির কথা বলি, এটা কিন্তু ঐতিহাসিক থেকে সত্য। সমাজ শোনো, এই যে আমরা অমুক লোককে বাবু বলি না, অমুক বাবু তমুক বাবু, এই বাবু শব্দের উৎপত্তি কিন্তু খুব সম্মানজনক নয় সমা। এই বাবু শব্দের উৎপত্তি কিন্তু ব্রিটিশ আসার আগে ছিল না। ভারতবর্ষের বাংলার সাহিত্যে, বাংলার ভাষায় বাবু শব্দ ছিল না। এখানে আর বোধহয় কিছু নেই, আমি হ্যাঁ, বাবু শব্দ ছিল না। ব্রিটিশ আসার পরেই বাবু শব্দের কয়েনিং হলো, ডিজাইন হলো। এই বাবু শব্দের উৎপত্তি হচ্ছে, বাবুরা, ইংরেজরা এসে সমাজের একটু গণ্যমান্য ব্যক্তিকে বাবু বলতে শুরু করলো। ওরা বাবু শব্দটা নিয়ে এসেছিল বেগুন থেকে। হ্যাঁ, আমাদের ভদ্র সমাজের লোকগুলো হচ্ছে যে আমাদের একটু অ্যাডভান্স লোকেরা, আমাদের সমাজে একটু পয়সাওয়ালা লোক, সমাজের শিক্ষিত লোক, এরা হচ্ছে বাবু, ওদেরকে বাবু বলে সম্বোধন করলো। অ্যাকচুয়ালি ওরা শব্দটা নিয়ে এলো বেগুন শব্দ থেকে, বেগুন থেকে বাবু। আর আমরা, আমাদেরকে ইংরেজরা বাবু বললে আমাদের পেট ফুলে যেত, বুক ফুলে যেত, লেজ মোটা হয়ে যেত। এই বাবু শব্দটা কিন্তু উৎপত্তি দিক থেকে অত্যন্ত অপমানকর। এবার আমি আসছি তোমাদের, আমি আমার কথাতে যাওয়ার আগে আমি তোমাদের কথাতে আগে, আজকে এইখানে কি 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 তোমরা বলেছো দেখি। আমি এখানে অভিষেক, ইংল্যান্ডের মনে স্বাধীনতা দিবস বলে কিছু নেই, তাই কি ইংল্যান্ডের দেখতে হবে ওটা। স্ট্যান সামি নামে একটা মরলো বলে ডস্টবিন যখন হমিতমি করছে, আচ্ছা, সেলফিশ অ্যাটিটিউড, ইয়েস ব্রহ্মচারিণী। আচ্ছা, আমি শুধু আর আমার পরিবার, ব্যাস। অর্ধেক হচ্ছে মুখে মারিতম জগৎ, কাগুজে বাঘ, দরকারের সময় কেউ পাশে থাকে। ইয়েস, ইটস এ ভেরি ব্যাড অ্যাটিটিউড। একদল ঠিক বলেছে, পলিটিক্স। এটা আমরা তো যেটা করছি পলিটিক্স নয়, পলিটিক্স শুরু হয়ে গেছে বহু আগে থেকে। যেটা গান্ধী করেছে পলিটিক্স নয়, পলিটিক্স। যেটা নেহরু করেছে পলিটিক্স নয়, পলিটিক্স। মহাকাল করেছে, বলেছেন তো। ভারতবর্ষে তোমরা পলিটিক্স করতে শেখোনি, তোমরা অত্যন্ত নোংরা কাজ করছো। এটা সব পলিটিশিয়ান। স্টেটসম্যানশিপ তো দূরের কথা, মহাকাল বলেছেন, স্টেটসম্যান তো অনেক বড় কথা।
এর আবার কিসের স্টেটসম্যান? স্টেটসম্যান কি? যারা একটা স্টেট বিল্ড আপ করে, যারা যারা স্টেট তৈরি করে, যারা এম্পায়ার তৈরি করে, তারা স্টেটসম্যান। যারা স্টেটকে ভাঙে, যারা দেশকে ভাঙে, তারা আবার স্টেটসম্যান কিসের? Shoma, they had been given two countries like Pakistan and Bangladesh to live, yes, but still, why the Rohingyas try to come and live in our country? এটা মহাকাল কথনে বা ওমাতেও এটা আছে, এই জায়গাটা বলেছেন যে ওদের তো ওরা যখন দেশ পেয়ে গেছে, তারপরে এই ভারতবর্ষে ওদের 1 ইঞ্চি পাওয়ার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। Where we can provide them place to live as we are the vast popular. এবং আমি একটা কথা বহুবার বলেছি, হ্যাঁ ওরা আসতে পারে not as citizen, not as refugees, but just with a working permit. যেমন ইউরোপের সব কান্ট্রিতে তুমি যদি লেবার দেখো, কনস্ট্রাকশন লেবার, তাদের একটা বড় অংশ আসে ফ্রম তুর্কি। They come to the European countries with working permit, neither as refugees nor as citizen. পরিষ্কার। এই যে আমাদের ভারতবর্ষের লক্ষ লক্ষ ছেলে মেয়ে বাইরে আছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, নিউজিল্যান্ড, কানাডাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে। They are not as citizen, not as refugees, but with working permit. এবং তারপরে সিটিজেনশিপ পেতে গেলে সে অনেক কাঠখড় পড়ে, সে নিয়ম আছে, পদ্ধতি আছে, প্রসেস আছে। এবার আমি আসছি তোমাদের, আমি কটা কথা বলবো। এবার কতক্ষণ হয়ে গেল তোমাদের? আমি তোমাদের সোমার কাজগুলো নিয়ে আমি বসবো, ওগুলো আস্তে আস্তে আমি দেখছি, ওগুলো ডিটেলস আমি আবার একবার দুবার দেখলে বুঝতে পারি না, আমাকে অনেকবার, আমি আমার মাথায় ঘিলু কম, আমার অনেকবার দেখে ডিটেলসে গিয়ে তারপরে আমি বসবো, সোমার কাজগুলো নিয়ে বসবো। আমি খুব খুশি হয়েছি, সোমার কাছে আমি কৃতজ্ঞ। আমি আজ থেকে 6 বছর আগে যখন প্রেস কনফারেন্সে ক্যালকাটায় বলেছিলাম, হ্যাঁ আমি তো টিভির পর্দায় কি ফেসবুক করার সময়, ইভিন প্রেস কনফারেন্স, আমি তো বোসবাড়ি থার্ড জেনারেশন স্কাউন্ড্রেলি বলি আমি। আর এই মেয়েটাকে বলেছিলাম, এই মেয়েটা আইদার একটা বাস্টার্ড চাইল্ড অথবা একটা অরফেন চাইল্ড। হ্যাঁ, সেই দিগন্তটা সোমা খুলে দিয়েছে। আমি ওটা অনেকটা ইনটিউশন থেকে বলেছিলাম, কিছুটা অ্যানালিটিক্যাল মাইন্ড থেকে, সাইকোলজিক্যাল অ্যানালাইসিস থেকে, ওদের বিহেভিয়ার এবং যত কিছু ডকুমেন্টস একটা গন্ধ পাচ্ছিলাম আমি। I was getting the smell. Shoma has picked up the real areas of documents to expose them. I'm thankful to him. এবার আসছি আমি কোন জায়গাটা যাবো জানো? ও কতক্ষণ হয়ে গেল? আর বেশিক্ষণ তোমাদের বিরক্ত করবো না, বেশি একটু বলে তোমাদের ছেড়ে দেবো আমি। দেখো, আমি দুটো জিনিস বলতে চাই। একটা হচ্ছে, একটু বলে রাখি, এই যে বাংলা বলতে আমরা কি বুঝি, বাংলা বলতে কি বুঝি, বাঙালি বলতে কি বুঝি? বাংলা, আমরা লাস্ট বহু শতাব্দী ধরে বাংলাটা হচ্ছে আমাদের কাছে গঙ্গার নিম্ন, যেটাকে বলে আপার পার্ট, মিডল পার্ট, লোয়ার পার্ট, গঙ্গার লোয়ার পার্ট, রাজগীরের তলার এই অংশ, তার যে দুদিকের অংশ, আর দিকে আসাম থেকে নেমে আসার পরে পদ্মার দুদিকের অংশ, এই যে বিশাল অঞ্চল, এটাই হচ্ছে বঙ্গদেশ। এটাই হচ্ছে বঙ্গদেশ, অর্থাৎ গঙ্গার গ্যান্জেটিক বেল্টের লোয়ার পার্ট এবং ব্রহ্মপুত্রের লোয়ার মানে বেল্টের। এই মনে রাখতে হবে, আমাদের যে ইতিহাসের যে বঙ্গদেশ, সেই বঙ্গদেশে কিন্তু দার্জিলিং ছিল না, কুচবিহারও ছিল না। কোচ এম্পায়ার, কোচ সাম্রাজ্য
একটা আলাদা সাম্রাজ্য। এই কোচ এম্পায়ারের কোচবিহার থেকে আরম্ভ করে একদম আপ টু গৌহাটি, লোয়ার আসাম, এই পোর্শনটা, এবং এটা স্বাধীন সাম্রাজ্য ছিল বহুদিন, বহু বহু শ বছর, প্রায় 700-800 বছর স্বাধীন। এখানে মুসলিমরাও ঢুকতে পারেনি, ইংরেজরাও ঢুকেছে অনেক পরে, অনেক স্বাধীন সত্তা নিয়ে বেঁচেছিল এই কোচ সাম্রাজ্য। পরবর্তীতে তার কিছু অংশ বঙ্গদেশের সঙ্গে এসে, এটা পরবর্তীকালের জিওগ্রাফির এভলিউশন, সেটা অন্য কথা। মহাকাল একটা জায়গায় বলছেন, একটা জায়গায় বোধহয় কোনো শিষ্য তাকে জিজ্ঞাসা করেছেন, ওনার কথাটা সবটা তো পাইনি আমি, সবটা আমার দেখাও হয়নি। বলছেন, তোমরা বঙ্গদেশ বলতে কি বোঝো? বঙ্গদেশ হচ্ছে, উনি যেটা বলছেন যে গঙ্গা, উনি তো একটা জায়গায় বলেছেন গঙ্গা, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, তিনটের উৎস হচ্ছে মানুষ। তোমরা গঙ্গার উৎস দেখতে পাও না, তোমরা গঙ্গোত্রী বলো, কিন্তু আসল হচ্ছে মানুষ। তারপরে একটা জায়গায় বলছেন তোমার বঙ্গদেশ হচ্ছে, মনে থাকো, পশ্চিমে গঙ্গার গ্যাঞ্জেটিক বেল্ট, পুরো গঙ্গার অববাহিকা অঞ্চল গ্যাঞ্জেটিক বেল্ট পশ্চিমে, আর পূর্বে ব্রহ্মপুত্রের বেল্ট। এই সবটা মিলে, উৎস থেকে আরম্ভ করে সবটা মিলে এই বিশাল অঞ্চল হচ্ছে আদি বঙ্গদেশ। ওনার কথা বোঝার মতো আমার কিন্তু আমার যোগ্যতা নেই, আমি প্রথমেই বলছি। আর সবটা আমি ওই সঙ্গে আরো কিছু বলেছেন কিনা সেই পোর্শনটা হয়তো মিসিং, বা চারণিকরা বা যারা অনুগামীরা সেটা নোট করতে ভুলে গেছে বা পারেনি, হতে পারে, জানি না। এবার আসছি আমি বাঙালিকে। বাঙালি হচ্ছে যে এই জিওগ্রাফিকে মনে রাখতে হবে, ভারতবর্ষের যে জিওগ্রাফিক্যাল এভলিউশন যেগুলো পড়ো, বা হিমালয়ের যে এভলিউশন, দেখো লাস্ট 15 কোটি বছর, হ্যাঁ 15 কোটি বছর হিমালয়ের ইতিহাসটা হচ্ছে 15 কোটি বছর। এই যে এভলিউশনটা দেখো, মনে রাখবেন হিমালয়ান, সাব হিমালয়ান রিজিয়নের লাইফটা কিন্তু, পিরিয়ড অফ লাইফটা কিন্তু কম, ইজ ইয়ঙ্গার। সাব হিমালয়ান রিজিয়ন of Bharatvarsh is younger than the Deccan Belt. The Deccan Plate is much older. নর্মদা এবং তার নিচের অংশের যে প্লেট ইজ মাচ ওল্ডার। এবার এদিকে আসি বঙ্গদেশ। এবার এই যে বিশাল ল্যান্ড মাসের মধ্যে বঙ্গদেশের মাটি, মনে রেখো, ইজ এ নিউয়েস্ট অ্যাডিশন, ইয়ংগেস্ট। কলকাতা শহর সম্বন্ধে একটা জায়গায় দেখলাম আসতে মজুমদার একটা ক্যালকাটা সম্বন্ধে লিখতে গিয়ে একটা জায়গায় লিখছেন, একটা সায়েন্স, একটা জায়গায় একটা বইয়ের ইন্ট্রোডাকশন লিখছেন, ক্যালকাটা ইজ দ্য মেট্রোপলিটন ইন দিস ওয়ার্ল্ড, স্ট্যান্ডিং অন দিস ওয়ার্ল্ড, on the softest part of this softest soil of this world, এবং all the ল্যাঙ্গুয়েজটা হচ্ছে পৃথিবীর যতগুলো মেট্রোপলিটন আছে তার মধ্যে ক্যালকাটা দাঁড়িয়ে আছে সফটেস্ট সয়েল। অর্থাৎ এখানকার তুমি যদি বলো সভ্যতার, ভাষার, মাটির বিবর্তন, কিন্তু সেই দিক থেকে আমাদের এজ কিন্তু আমরা অন্যান্য অংশের থেকে ইয়ঙ্গার। মহাভারতের সময় তোমরা দেখবে, রামায়ণ মহাভারতের যুগে বঙ্গদেশের উল্লেখ খুব বেশি নেই, সেখানে আসামের উল্লেখ আছে, ত্রিপুরার উল্লেখ আছে, কিন্তু দক্ষিণবঙ্গের উল্লেখ খুব বেশি নেই। এবার আসছি আমি, এখানে রাঢ়বঙ্গের কথা উল্লেখ আছে, যেখানে ভীমের আগমন হচ্ছে, এগুলো কিছু। এবার বলে রাখি, এই যে বঙ্গদেশের বঙ্গ ভাষাটা কি হচ্ছে, বঙ্গ ভাষার উৎপত্তি কিন্তু মূলত অহমিয়া ল্যাঙ্গুয়েজ এবং বিহার থেকে আসা মৈথিলি ল্যাঙ্গুয়েজের একটা মিশ্রণ। বাঙালির হোয়াট ইজ দ্য বাঙালির ক্যারেক্টারিস্টিক্স, ক্লাসিক্যাল আইডেন্টিটি, তার সনাতন আইডেন্টিটি কি, বাঙালি হচ্ছে যে এই জিওগ্রাফিক এরিয়া যারা বাস করে, এর কালচারকে যারা মানে, যারা মনে করেন এইখান থেকে তাদের যে কালচার ভারতবর্ষের বৃহৎ কালচারের একটা অংশ, তাদের ভাষা বাংলা, তারা সনাতন ধর্মে বিশ্বাস করে, পালন করে, জীবনযাপন করে, এবং তাদের
কতগুলো স্পেসিক ক্যারেক্টারিস্টিক্স এখানে আছে। এবং এবং একটা জিনিস, এই যে বাঙালির এই রক্তের মধ্যে আছে তিনটে রক্তের স্রোত। একটা হচ্ছে দ্রাবিড় রক্ত, আদি দ্রাবিড় রক্ত, যে দ্রাবিড় রক্ত সারা দক্ষিণ ভারত এবং আজকের যে ইতিহাস প্রত্নতাত্ত্বিক গবেষণা যারা বলছে তোমার তোমার সিন্ধু সরস্বতী সভ্যতা, সিন্ধু মহেঞ্জোদারো সরস্বতীর সভ্যতাও কিন্তু দ্রাবিড় সভ্যতা। এই সভ্যতার রক্ত, তার সঙ্গে উত্তর পূর্ব থেকে এসছে মঙ্গলয়েড ব্লাড, আর উত্তর পশ্চিম থেকে গ্যাঞ্জেটিক ফ্লোতে এসছে কিছু নোম্যাডিক ব্লাড। এর মিশ্রণ, অনেক রক্তের মিশ্রণ। সেই জন্য বাঙালির চরিত্রে অনেক গুণের মিলন ঘটেছে। একটা জায়গায় রবীন্দ্রনাথ কিন্তু লিখতে গিয়ে এই কথাগুলো একটা জায়গায় অল্প অল্প করে বলেছেন। এই যে রবি ঠাকুর, এই যে আর এক জায়গায় দেখলাম তার বাঙালির ক্যারেক্টারিস্টিক্স কি, এই জায়গাটা সুভাষচন্দ্র দেশবন্ধু সম্বন্ধে লিখতে গিয়ে এক জায়গায় লিখছেন বাঙালির ক্যারেক্টারিস্টিক্স। সেই জায়গা থেকে ক্যারেক্টারিস্টিক্স কি দেশবন্ধুকে একজন অরিজিনাল খাঁটি বিশুদ্ধ একদম উচ্চ মানের বাঙালি বলছেন। কেন? কারণ তার মধ্যে বাঙালির ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। বাঙালি হচ্ছে কালী উপাসক, কালী শক্তির উপাসক, কালী শক্তির উপাসক। আবার বাঙালি বৈষ্ণব, সেই জন্য অনেক বাড়িতে কালী কৃষ্ণ একসঙ্গে সন্ধি হয়ে গেছে, কালী কৃষ্ণ একসঙ্গে পূজিত। সে শক্তির উপাসক, সে আবার বৈষ্ণব, আবার সে তন্ত্র সাধক। অবশ্য এক অর্থে কালী উপাসনা তন্ত্র সাধনার মধ্যে মিল আছে। আবার সাংখ্য দর্শনের এক জায়গায় সুভাষচন্দ্র, সাংখ্য দর্শনের জন্মভূমি হচ্ছে এই বঙ্গদেশ। এই ক্যারেক্টারিস্টিকগুলো বাংলাদেশ। যারা এগুলো মানে, যারা এগুলো স্বীকার করে, তারা বাঙালি। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি বুদ্ধিস্টরা বাঙালি হতে পারে, মুসলিমরা বাঙালি হতে পারে, খ্রিস্টানরা বাঙালি হতে পারে? সনাতন বাঙালি, ক্লাসিক বাঙালি। প্রশ্ন হতো, যদি এরা মনে করে যে আমাদের ডিএনএ এইখান থেকে, যদি কোনো খ্রিস্টান মনে করে যে আমার ডিএনএ ইউরোপ থেকে এসছে, তাহলে তো মুশকিল। আর যদি এখানকার মুসলিম ভাইরা মনে করে আরব ল্যান্ডের থেকে আসা, থেকে উজবেকিস্তান থেকে আসা বাবর আকবরদের রক্ত তার মধ্যে বইছে, বা তুর্কমেনিস্তান থেকে আসা মানুষের রক্ত তার মধ্যে বইছে, বা ওদিকে আরব ল্যান্ড থেকে আসা, তারা যদি মনে করে তাদের রক্ত তাদের মধ্যে আছে, তাদের কালচার তারা ফলো করবে, তাহলে তারা কখনো বাঙালি বলে পরিচয় দেওয়া তাদের, আমি তাদের বাঙালি বলে স্বীকার করি। যারা গায়ের জোরে বাঙালি বলতে পারে, সেটা হচ্ছে এক রকমের গায়ের জোরে কঙ্কারিং এর অ্যাটিটিউড, গায়ের জোরে, তারা ক্লাসিক বাঙালি, সনাতন বাঙালি তারা। এখনো পর্যন্ত দুর্ভাগ্য, যদি ডিএনএ টেস্ট হয়, ভারতবর্ষের 99% মুসলিম ভাইয়ের রক্ত, ভাই বোনের রক্ত হিন্দুর রক্তের মধ্যে নেই। তারা তো কনভার্টেড, তারা একটু স্বীকার করতে চায়। এই অস্বীকারের মধ্যে লুকিয়ে আছে কনফ্লিক্টের জায়গাটা, অশান্তির জায়গাটা। এইটা এবার আমি আরেকটা জায়গায় ছোট করে একটু বলে আর শেষ করব। একটা জিনিস অনেকে বলে না, যে কেউ অনেকে বলে যে ইংরেজরা এসে ভারতবর্ষকে তৈরি করে দিয়ে গেছে, তার আগে ইংরেজরা ভারতবর্ষ খেতে পেত না, কোনো সভ্যতা ছিল না, কোনো বিজ্ঞান ছিল না। আবার কেউ বলে না, ইসলাম এসে, মুসলিম ইনভেডার এসে ভারতবর্ষকে তৈরি করে, তার আগে ভারতবর্ষে কিছু ছিল না। ভারতবর্ষে কি ছিল, কি ছিল, কারা ভারতবর্ষকে, সত্যিকারের ভারতবর্ষটা কি, এই জায়গাটা আমি একটু বলবো। সত্যিকারের বঙ্গদেশটা কি, এই বঙ্গের কথা আসছে, বঙ্গদেশটা কি? তোমাদের আর কোনো প্রশ্ন আছে? বঙ্গদেশটা কি আমি একটু বলে রাখি ছোট করে। বঙ্গদেশটা কি? বছর 10 আগে পৃথিবী বিখ্যাত কয়েক ডজন ইকোনমিস্ট একটা কনসোর্টিয়াম তৈরি করে
ওরা একটা চার্ট তৈরি করেছিল যে গত 2000 বছরে গোটা পৃথিবীর যে ওয়ার্ল্ড ট্রেড, এই ওয়ার্ল্ড ট্রেডে কে কত কন্ট্রিবিউট করেছে গত 2000 বছর, তো যিশুর জন্মের পরে ফ্রম সেঞ্চুরি 1 থেকে সেঞ্চুরি 20 পর্যন্ত একটা হিসেব নিকেশ করেছে। ওরা দেখিয়েছে প্রথম 10টা সেঞ্চুরি, 1000 বছর গোটা ওয়ার্ল্ড ট্রেডের ডোমিনেন্ট রোল প্লে করেছে ভারতবর্ষ। তার মধ্যে আবার 60% কন্ট্রিবিউট করেছে একা বঙ্গদেশ। তারপরে আস্তে আস্তে চীন উঠে আসে। এবার আস্তে আস্তে 15 সেঞ্চুরিতে এসে চীনের সঙ্গে ইন্ডিয়ার টক্কর শুরু হলো, 45%, 50%, এই যে টক্কর শুরু হলো। তারপরে আস্তে আস্তে ইউরোপ, আপনার 15 সেঞ্চুরি ইউরোপ উঠে আসতে শুরু করেছে। এবার ইন্ডিয়া চলে যাচ্ছে পেছনের দিকে, চীন মাঝে নেমে গেল, ইউরোপ উঠে গেল, আমেরিকা উঠে এলো। আর এখন তো ওয়ার্ল্ড ট্রেডে ভারতবর্ষের অবস্থা খুবই খারাপ, not more than 2%, which was dominant in the world. এবং বাংলা ছিল সেই ডোমিনেন্ট রোল, একা ইন্ডিয়া ছিল ডোমিনেন্ট, তার মধ্যে একা বেঙ্গল কন্ট্রিবিউট করতো 60%। এবং একটা জিনিস বলে রাখি, এই ট্রেডটা কোন রুটে হতো? নেভাল রুটে। নেভি ওয়াজ ভেরি স্ট্রং, ভেরি স্ট্রং। এই জায়গাটাই বলি, মনে রাখতে হবে একদম। এখনো পর্যন্ত তার সাক্ষীগুলো কি কি আছে? তুমি যদি একদম সাউথ ইস্ট এশিয়াতে, একদম ইন্ডো প্যাসিফিক এরিয়াতে, আইল্যান্ডস গুলো আপ টু জাভা, সুমাত্রা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, এই ল্যান্ডগুলোতে ভারতের কালচারটা গেল কি করে? ভারতবর্ষের রিলিজিয়ন, কালচার, এগুলো গেল কি করে? ট্রেড গেল কি করে? তো হাওয়ায় বেঁচে যায়নি। থ্রু নেভাল রুটস, মাইটি নেভি ছিল। এই বঙ্গদেশের এই সুন্দরবন এরিয়া, এই তাম্রলিপ্ত বন্দর, এই বন্দর, এই সমস্ত এরিয়া থেকে, এই পোর্ট থেকে বড় বড় জাহাজ যেত। এবং মঙ্গল কাব্য যেগুলো পরে লেখা হয়েছে, এগুলো হচ্ছে যে একদম সেই স্মৃতি থেকে। এবং শ্রীলঙ্কা বলি, শ্রীলঙ্কায় এই যে আজকে শ্রীলঙ্কার মেজরিটি মানুষ বুদ্ধিস্ট, যে মানুষটা মেজরিটি মানুষ তো বুদ্ধিস্ট, দে আর দ্য ডোমিনেন্ট রোল প্লে করছে। এই বুদ্ধিস্টদের, এই মেজরিটি সিলোনিজদের অরিজিনটা কোথায়? দক্ষিণবঙ্গ, এই মেদিনীপুর, উড়িষ্যা, এই জাংশন থেকে। থ্রু তমলুক, দিস পিপল ওয়েন্ট দেয়ার অ্যালং উইথ বুদ্ধিজম। Culture, everything, science, culture, everything, and এই মানুষগুলো, তাদেরই প্রলিফারেশন হচ্ছে আজকের বুদ্ধিস্ট কমিউনিটি ইন শ্রীলঙ্কা। বরং ওখানকার যে হিন্দু কমিউনিটি ইন দ্য জাফানা এরিয়া, নর্দার্ন পার্ট অফ শ্রীলঙ্কা, they went there in the 18th century like that as plantation workers from the Deccan, Dakshinatiki, তারা হিন্দু। And there are through naval routes from this Bengal. আর বেঙ্গল বলতে বহু যুগ ধরে আমরা উড়িষ্যা, বিহারকে একসঙ্গে চিন্তা করছি। বাংলার সুলতান, বাংলার রাজারাই একই সঙ্গে উড়িষ্যা, বিহারকে রুল করত। সেই রাজধানী কখনো ছিল নবদ্বীপ, কখনো বাঁকুড়া, কখনো মুর্শিদাবাদ। এবার আসছি আমি, চোল এবং চালুক্য সাম্রাজ্যের নৌবাহিনী 500 বছর দাপিয়ে বেরিয়েছে ইন্ডিয়ান ওশান। আর এই যে আজকে তোমরা দেখছো, আফ্রিকার এমন কোনো কান্ট্রি নেই যে কান্ট্রি ট্রেড কমিউনিটিতে গুজরাটি ডোমিনেন্ট নয়। Even Madagascar dominant trading community is the Gujaratis. They are there for centuries. এই যে গপ্প বলা হয় যে ভাস্কো ডা গামা ভারতবর্ষে এসেছিল, ভারত পথ আবিষ্কার করেছে,
ভাস্কো ডা গামা নিজের মুরুদে আসতে পারেনি। ভাস্কো ডা গামাকে কুইন এলিজাবেথ পর্তুগালের রানী পাঠালো বহু টাকা পয়সা দিয়ে নেভেল রুট খোঁজার জন্য, কারণ দে আর ট্রাইং টু অ্যাভয়েড দ্য ল্যান্ড রুট, বিকজ ইফ দে কাম ইউরোপ থেকে যদি ল্যান্ড রুটে আসে দে উইল বি বুচার। দে আর সার্চিং দ্য ল্যান্ড অফ গোল্ড অ্যান্ড ল্যান্ড অফ স্পাইসেস থ্রু নেভেল রুটস। ভাস্কো ডা গামা যখন ভাস্কো ডা গামা ইউরোপ থেকে বেরিয়ে আসছে, জাহাজটা যখন ওদিকের একদম আফ্রিকার সাউদার্ন পোলে তখন সে দিক ভ্রান্ত, তখন তাকে তিনটে বড় জাহাজ বলছে, তিনটে বড় জাহাজ তাদের সেই জাহাজগুলোর মালিক হচ্ছে ভারতীয়। সেই তিনটে জাহাজের সাইজটা হচ্ছে সে যুগের ইউরোপের বৃহত্তম জাহাজের থেকে অনেক বড়। এই তিনটে ভারতীয় জাহাজ ভাস্কো ডা গামার এই জাহাজটাকে হেল্প করে টু কাম টুয়ার্ডস আওয়ার সাউদার্ন পোল। এবং ভাস্কো ডা গামার এবং তার সঙ্গীদের ডায়েরি পাওয়া যাচ্ছে ইন লিসবন। আমরা তো অনেক কথা বলি এবং আমাদের নেভি খুব স্ট্রং ছিল। এবার আসছি, এবার তোমার একটি প্রশ্ন আছে। সুতরাং এই যে কথাগুলো বলে না যে মুসলিম ইনভেডার্স এসে আমাদের সভ্য করেছে, আমাদের কনস্ট্রাকশন, তাজমহল তৈরি করে দিয়েছে, লালকেল্লা তৈরি করেছে, এগুলো সব মিথ্যে কথা। এগুলো আমাদেরই স্ট্রাকচার ছিল, ওরা দখল করে ওগুলোর কভারটা চেঞ্জ করে নিজের নামে চালাচ্ছে। যেমন ওরা অযোধ্যার টেম্পলটাকেও ভেঙে নিজেদের গম্বুজ বানিয়ে রেখেছিল, রাম মন্দিরকে ভেঙে তিনটে গম্বুজ বানিয়ে বাবরি মসজিদ বানিয়ে রেখেছিল, লক্ষ লক্ষ মন্দিরকে ভেঙে রেখেছিল। এবার আসছি আমি কোন জায়গাটা, এবার আসছি তোমার যে আমাদের সর্বনাশটা কোথায় হয়েছে। আর কোনো প্রশ্ন আছে? বাঙালির সর্বনাশটা কোথায় হয়েছে? বাঙালির সর্বনাশ তো অনেক ভাবে হয়েছে। আসলে ওয়ার্কিং পারমিট ও হয় না ফর রোহিঙ্গাস আর বাংলাদেশিস, কারণ আমাদের পপুলেশন টু হাইয়েস্ট। এবার আমি তো ওয়ার্কিং পারমিট দেব আমার প্রয়োজন আছে কিনা, আমার যদি কাজের লোক না থাকে আমি তাকে ওয়ার্কিং পারমিট দেবো আমার কাজ করিয়ে নেওয়ার জন্য, কিন্তু নেভার দ্য রিফিউজি স্ট্যাটাস, নেভার দ্য সিটিজেনশিপ। ইউরোপে তাদের লেবার লাগবে, তাই তারা সেটা করছে, আমাদের দরকার নেই। কেন বুঝলাম না? কোনটা বুঝলে না ইন্দ্রাণী? কোনটা বুঝলো না? আচ্ছা আচ্ছা, গাজুয়ারি করে হাজার হাজার, হ্যাঁ কোনখানটা? গাজুয়ারি করে হাজার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে দাবি করে নিজেকে মুজিবুর রহমান। মুজিবুর ইজ নট এ গ্রেট বেঙ্গল, ইজ নট। খুব বেশি ডিগ্রেডেশন কি হয়েছে বাঙালি জাত হিসেবে? কি কোনোদিনই জাপানি জার্মানদের মতো ছিল? তুমি যদি ওই বাঙালি স্ট্যাটাসটা দেখো, যখন এই বেঙ্গল, হ্যাঁ যখন এই বেঙ্গলে যখন সাংখ্য দর্শন তৈরি হচ্ছে, তন্ত্র তৈরি হচ্ছে, যখন আমাদের ট্রেডার্সরা হোল সাউথ ইস্ট এশিয়া ট্রেড করছে, হ্যাঁ বে অফ বেঙ্গল থেকে এশিয়া প্যাসিফিক রিজনে আমাদের নেভি দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই সময়টাকে তুমি কি বলবে? And that time Japanese were not superior. এবং আমাদের অযোধ্যার এক রাজকন্যা গেল কোরিয়াতে রাজরানী হয়ে। বাংলা সেই চুটার কথা বলছি তাপস। তারপরে আমরা ডিগ্রেড করেছি। আমি ছোট একটা কথা, আমি ওই বহুদিন আগে একটা আর্টিকেল লিখেছিলাম, সেই আর্টিকেলটা ছিল সেকুলারিজম, সেটা ওই জয়শ্রীতে পাবলিশড হয়েছিল। সেটা আমার 3rd ভলিউম নেতাজি সুভাষচন্দ্র বিতর্ক তথ্য 3rd ভলিউমে একটা আর্টিকেলটা আছে। আমি এইখানটা বাঙালির সর্বনাশটা কোথায় হলো
ভারতবর্ষের সর্বনাশটা কোথায় হলো? আর একটা কথা, বাঙালির সর্বনাশটা আরো বেশি হয়েছে ডেফিনেটলি। ভারতবর্ষের সমস্ত রিজনসের থেকে বাঙালির সর্বনাশটা বেশি হয়েছে, তার কারণ বাঙালি পার্টিশন হয়েছে। তার আগে বাঙালি একটা ক্রিয়েটেড ফেমিন পেয়েছে, সেই ফেমিনটা এরপর ইম্পোজ করা হয়েছে শেষ করার জন্য। কারণ বাঙালি স্বামী বিবেকানন্দের জন্ম দিয়েছে, নেতাজির জন্ম দিয়েছে, সেই বাঙালিকে তো ক্ষমা করা যায় না। সেই বাঙালিকে পার্টিশন করা হয়েছে, কমিউনাল রাইটস এখানে তৈরি করা হয়েছে, ম্যান মেড কমিউনাল রাইটস, ইঞ্জিনিয়ার কমিউনাল রাইটস, ইঞ্জিনিয়ার ফেমিন। পার্টিশনের পরেও গান্ধী নেহরুরা সেই রিফিউজিদের জন্য কিচ্ছু করেনি। এবং ওয়েস্ট বেঙ্গল যেটা যতটুকু পেলাম আমরা শ্যামাপ্রসাদজি এবং তার অনুগামীদের দ্বারা, সেটাকেও ধ্বংস করার চেষ্টা করছে। সেটা করতেও কেউ আরো কম কন্ট্রিবিউশন নেই। নেহেরুদের এবং তার মেয়ের এবং পুরো শিকুমাকু কঙ্গুদের সবাই মিলে এই বেঙ্গলকে শেষ করার, আমি তো বলি এই সবগুলোই হচ্ছে ফরেন এনিমিজদের এজেন্ট, এটা বাঙালিকে শেষ করতে নেমেছে। এরকম সর্বনাশ ভারতবর্ষের কোনো স্টেটে হয়নি, কোনো স্টেটে। এত পয়জনাস ডেঞ্জারাস পলিটিক্যাল পার্টিসগুলো কোনো স্টেটকে এভাবে ধ্বংস করে। হ্যাঁ, একটা জিনিস আমি একটু জিনিস ছোট করে পড়ে যাচ্ছি। বাঙালির সর্বনাশের যে আইডেন্টিটি ক্রাইসিস, তার ইতিহাসকে ভুলিয়ে দেওয়া, এই জায়গাটা একটু পড়ছি। বাঙালিকে তার ইতিহাস ঐতিহ্যকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ভারতবর্ষের মানুষ, অন্যান্য এরিয়ার মানুষ, তারা তাদের হেরিটেজকে এখনো মনে রেখেছে, তাদের কালচারটাকে, তাদের হেরিটেজটাকে এখনো মনে রেখেছে, সম্মান করে। বাঙালি তার হেরিটেজটাকে একদম ভুলে গেছে, একদম ভুলে গেছে। যেটাকে বলে যাত্রাভিমান। একটা ম্যাড্রাসি, একটা উড়িয়ার, একটা বিহারির, একটা গুজরাটির, একটা একটু আমাদের হিমাচল প্রদেশের একটা লোকের, এদের একটা যাত্রাভিমান আছে। বাঙালি কোনো যাত্রাভিমান নেই। এটা একটা সর্বনাশ হয়ে গেছে। এদের কোনো আইডেন্টিটি নিয়ে কোনো রকম, এদের কোনো কোনো স্মৃতিও নেই, কোনো গর্বও নেই, কোনো অনুভূতিও নেই। এই জায়গাটা আসছে। ম্যাককুলিকে ওরা পাঠিয়েছিল ইংল্যান্ড থেকে ভারতবর্ষকে ভালো করে সার্ভে করে একটা এডুকেশন সিস্টেম তৈরি করে দেওয়ার জন্য। উনি ভারতবর্ষে এসেছিল, এসে তারপরে উনি ওদের পার্লামেন্টে যে একটা স্পিচ দিয়েছিল, লর্ড ম্যাকুলে, স্পিচ ফেব্রুয়ারি 2, 1835, ব্রিটিশ পার্লামেন্ট। এই স্পিচটা একটু পড়ে শোনো। I have traveled across the length and breadth of India, and I have not seen one person who is beggar, who is a thief. Such wealth I have seen in the country, such moral values, people of such caliber, that I do not think we would ever conquer this country unless we break the backbone of this nation, which is her spiritual and cultural heritage. And therefore, I propose that we replace our old and ancient educational system, our culture. For if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native self-culture. They will become what we want them, a truly dominated nation. এবং ইংরেজরা করে গেছে ম্যাককুলে এডুকেশন সিস্টেম তৈরি করে। তারও পরে যখন ম্যাককুলে এডুকেশন সিস্টেম ইম্পোজ করছে, তখন ভারতবর্ষের প্রতিটা গ্রামে একটা করে পাঠশালা ছিল। সেই পাঠশালায় কি পড়ানো হতো? শুধু সংস্কৃত লিটারেচার নয়, একদম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, হোয়াট নট, অ্যাস্ট্রোফিজিক্স থেকে আরম্ভ করে স্পেস সায়েন্স কি পড়ানো হতো না? মেডিকেল সায়েন্স পড়ানো হতো, সার্জারি পড়ানো হতো। আমি ভারতবর্ষের দৈর্ঘ্য প্রস্থ বরাবর ভ্রমণ করেছি, আমি দেখিনি কখনো কোনো ভিক্ষুক, কোনো চোর,
আমি দেখেছি এদেশে এমন সম্পদ রাশি, উচ্চ মানবিক মূল্যবোধ, উন্নত যোগ্যতা সম্পন্ন মানুষ, যে আমি ভাবি না এদেশকে কখনোই পরাভূত রাখতে পারবো যদি না এদেশের মেরুদণ্ড ভাঙতে পারে, যা হলো এদেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পরম্পরা। এই জন্য আমি প্রস্তাব করছি যে এদেশের প্রাচীন শিক্ষা ব্যবস্থাকে এবং সংস্কৃতিকে সরিয়ে দিতে হবে। যদি এরা বিশ্বাস করতে থাকে যে যা কিছু বিদেশীয় এবং ইংরেজি তা তাদের নিজেদের থেকে উচ্চতর, তবে এদের আত্মসম্মানবোধ, আত্মসংস্কৃতিবোধ হারিয়ে যাবে এবং তারা তা হবে যা আমরা তাদের চাই, একটা সত্যিকার পরাভূত জাতি। তাই হয়েছে। ওরা আমাদের ইতিহাসকে বিকৃত করেছে, আমাদের কালচারকে বিকৃত করেছে, আমাদের সম্পদগুলোকে বলেছে সব এগুলো মিথ্যে, সেগুলোকে চুরি করে নিয়ে গেছে। আমাদের বিজ্ঞানকে ওরা চুরি করে নিয়ে গেছে, আমাদের লিটারেচারকে চুরি করে নিয়ে গেছে। এবং একই সেই যে ইংরেজদের পলিসি, এডুকেশন পলিসিকে এই সিকুমাকু কঙ্গি সবাই কিন্তু এখনো কন্টিনিউ করে আসছে। এই প্রথম ভারত সরকার সেই এডুকেশন সিস্টেমটাকে ভেঙে নতুন একটা সিস্টেম চিন্তা করছে। ভীষণ প্রয়োজন। পৃথিবীর কোনো দেশ যারা মুক্ত হয়েছে তারা তার আগেকার যে রুলিং ফোর্সের, কনকারার্সদের, এম্পায়ার্সের ইম্পোজ করা এডুকেশন সিস্টেম ক্যারি অন করে। এরা অনেক কার্ল মার্কসের কথা বলে না, কার্ল মার্কসও কি বলে গেছেন দুঃখের সঙ্গে, ভারতবর্ষ কার্ল মার্কস দুঃখ করে বলে গেছে যে ইংরেজরা ভারতবর্ষের আদি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, তার পরিবর্তে কোনো স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করে যায়নি। কার্ল মার্কসের England has broken down the whole framework of Indian society without any symptoms of reconstruction yet appearing. This loss of old world with no gain of a new one imparts a particular kind of melancholy to the present misery of Hindu and separate Hindustan ruled by British from all its ancient traditions and from the whole of its past history. Karl Marx articles on India, page 6 থেকে 12, People's Publishing House Limited, Bombay. তাপস, এই হচ্ছে আমাদের, আমরা এখনো বলি না, অনেকে ইংরেজরা সব করে দিয়ে গেছে, আবার কেউ বলছে মুসলিমরা সব করে দিয়ে গেছে, তাজমহল করে দিয়ে গেছে, লালকেল্লা করে দিয়ে গেছে, সব করে দিয়ে গেছে। আমাদের কি সম্পদ, আমরা কি, এই ইতিহাসের এই স্মৃতিটাকে আবার জাগানো ভীষণ প্রয়োজন। আত্মসম্মানবোধের প্রয়োজন, কারেজের প্রয়োজন, এই কারেজটা প্রয়োজন। আত্মবিস্মৃত জাতি। আর কিছু সোমা আর কি বলেছে দেখি। ইন্ডিয়া ওয়াজ কল্ড অ্যাজ দ্য গোল্ডেন বার, লট অফ ট্রাভেলার্স conquerors wanted to come to India. Columbus also tried. Yes, Columbus's main target ছিল naval route from Europe to India, but ও অন্য বৃত্তে এলো, ওখানে গিয়ে ধাক্কা খেলো মিডল আমেরিকাতে, ওয়েস্ট ইন্ডিজের মতো এরিয়াতে, আজকে যেটা ওয়েস্ট ইন্ডিজ। সেই জন্য ও তো বলতে শুরু করলো এটা ইন্ডিয়া, লোকগুলোকে ইন্ডিয়ান বলতে শুরু করলো। সেদিকে তো ওরা ইন্ডিজ রয়ে গেল, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়ানস, রেড ইন্ডিয়ানস, এই কথাগুলো সেখান থেকে এসছে। কারণ সবাই কি কলাম্বাসের গ্রুপ বলো, কি ভাস্কো, সবাই ভারতবর্ষ আবিষ্কার করতে এসছে, কারণ ভারতবর্ষে সম্পদ আছে। দেখো একটা কথা বলি, এই যে ডাকাতি করতে এসছে, কি সম্পদ আহরণ করতে এসছে, ভিখিরি হলে তো সেখানে ডাকাতি করতে যায় না কেউ, ভিখিরির বাড়িতে ডাকাতি হয় না। যদি ভারতবর্ষে কিছু না থাকবে ভাই, তাহলে এত ওয়েস্ট এশিয়া থেকে, আরব ল্যান্ড থেকে দস্যুরা, সেন্ট্রাল এশিয়া থেকে দস্যুরা কেন বারে বারে আসবে? কি লুট করতে আসবে? ইউরোপ থেকে কেন তারা আসবে? এই হচ্ছে, এবং এই
নেহেরু গান্ধীদের এই লেখাগুলো দেশে পড়ানো হয়, ছেলেরা এখনো পড়ে বিশ্ববিদ্যালয় কলেজে। মাকুদের এই মার্কসিস্টদের এই কথাগুলো দেশে চলে এখন। কারণ এই মাকু, শিকু মাকু, কঙ্গো, গান্ধী এগুলো সব বিদেশি শক্তির এজেন্ট, এগুলো চর, এই মিথ্যে কথাগুলো ইংরেজরা শেখাতো আমাদেরকে ডিমোরালাইজ করার জন্য। তাদের চামচাগুলো, তাদের চাকরগুলো, এজেন্টগুলো এখনো সেই জিনিসই শেখাচ্ছে। They should be crushed, and all these history books should be burned. New books should come into the circulation as our textbooks. আসাম, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ মিলে একটা এটা তো স্বপ্ন একটা আছে, এটা একটা প্যান ইসলামের স্বপ্ন, এটা প্যান ইসলামের স্বপ্ন, এটা হচ্ছে আনফিনিশড এজেন্ডা অফ প্যান ইসলাম। কারণ ওরা ওদিকে আপ টু পাকিস্তান, আফগানিস্তান সব দখল করে নিয়েছে, এদিকে শুধু এইটুকু বাকি আছে, ওদের বার্মার একটা অংশ বাকি আছে, থাইল্যান্ডের একটা অংশ বাকি আছে, কিছু কিছু অংশ দখল করে অলরেডি নিয়েছে বার্মা এবং থাইল্যান্ডের। মালয়েশিয়াকে মুসলিম করে নিয়েছে, ইন্দোনেশিয়াকে মুসলিম করে নিয়েছে, সব শুধু এশিয়ার এই পার্টটা বাকি আছে। দিস ইজ দেয়ার আনফিনিশড এজেন্ডা। ভাস্কো ডা গামা 1498-এ আসা, কালিকটে হিন্দু রাজা, ইয়েস, he was helped by 3 big ships, giant ships. হ্যাঁ, ভাস্কো ডা গামা জীবনে কোনো অত বড় জাহাজ দেখেনি, 3টে জাহাজ তাকে এসকর্ট করে নিয়ে এসেছিল আমাদের কালিকটের বন্দরে। বিজয় সিংহ তখনকার বঙ্গদেশ জয় করে শ্রীলঙ্কার একদম মানুষগুলো আমাদের এইখানকার মেদিনীপুর এবং উড়িষ্যার এই বর্ডার থেকে গেছিল, ফ্রম তাম্রলিপ্ত বন্দর, সঙ্গে বুদ্ধিজম, কিছু গাছ, কিছু কালচার। ইন্দ্রাণী দিওয়ারা টেম্পল দেখেছো? দিলওয়ারা টেম্পলের প্রতিটা দেওয়ালের প্রতিটা মিলিমিটার, ফ্লোর, রুফ, ওয়াল গোল্ড দিয়ে কভার করা। এইটার সন্ধান মুসলিমরা পায়নি, ইংরেজরাও পায়নি। এটা পুরো গাছ দিয়ে, জঙ্গল দিয়ে ঢাকা ছিল, মানে লুণ্ঠন হয়ে যেত। দিলওয়ারা টেম্পল আমাদের এটা সম্পদ ছিল। আমাদের সম্পদ শুধু সোনা নয়, জ্ঞান বিজ্ঞান। একটা জিনিস একটু বলে রাখি, এই যে তোমরা আজকে দেখছো আলেকজান্ড্রিয়া, হ্যাঁ, এই যে আফ্রিকার নর্থে একদম মেডিটেরিয়ানের আলেকজান্ড্রিয়া শহর, এই আলেকজান্ড্রিয়া শহর কিভাবে তৈরি হয়েছিল বলে রাখি। আলেকজান্ড্রিয়া শহর তৈরি হয়েছিল, আলেকজান্ডার তো যুদ্ধ জয় করতে করতে এগিয়ে এলো, প্রথম পরাজয় সে ফেস করছে কোথায়? লোকে বলে, ইতিহাসে লিখেছে নাকি আলেকজান্ডার পুরুকে পরাজিত করেছিল, উল্টো হয়েছিল। আলেকজান্ডার পরাজিত হয়েছিল পুরুর কাছে, আলেকজান্ডারই সন্ধির প্রস্তাব করে। তখন আরেকটা জিনিস, সন্ধির সুযোগ হিন্দু রাজারা চিরকাল লোককে ক্ষমা করে এসছে, ব্যাস ক্ষমা হয়ে গেল। এবার আলেকজান্ডার বলল, আমি তো আর এগোতে পারবো না, এদিকে আমাকে ফিরে যেতে হবে, কিন্তু আমি যে পথ দিয়ে এসছি সেই পথ দিয়ে যদি ফিরে যাই, সেখানকার লোক তোমায় কচু কাটা করবে। হে কুরু বন্ধু আমার, তুমি আমাকে এমন একটা পথ বাতলে দাও যে পথ দিয়ে আমি ফিরে যেতে পারি। তো সম্রাট পুরু তাকে লোয়ার রুট দিয়ে ওকে ফিরে যাওয়ার পথ যে, এবং ফেরার সময় ওই বলেছিল, তোমার ভারতবর্ষ থেকে আমি 5000 পণ্ডিতকে নিয়ে যাবো। এবং ভারতবর্ষ থেকে 5000 পণ্ডিত গেছিল, পৃথিবীর ভারতের বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের শিক্ষায় পণ্ডিতরা, এই 5000 পণ্ডিত ওনার সঙ্গে গেছিল অ্যাজ গিফট ফ্রম দিস ভারতবর্ষ। এবং এদেরকে বড় বড় এরিয়া দান করা হয়েছিল এই আলেকজান্ড্রিয়া নামক এই জায়গায়। নতুন শহরের নাম হলো আলেকজান্ড্রিয়া। সমস্ত ভারতবর্ষের পণ্ডিতরা সেটেল করেছিল। এই আলেকজান্ড্রিয়া শহর থেকেই ভারতবর্ষের জ্ঞান ভান্ডার ছড়িয়ে পড়লো ভূমধ্যসাগরীয় অঞ্চলে, তারপর দক্ষিণ ইউরোপে, তারপর উত্তর ইউরোপে। আমাদের ম্যাথমেটিক্স, আমাদের সায়েন্স, আমাদের সার্জারি, মেডিসিন সবই ছড়িয়ে পড়ল। এই তো ইতিহাস। আলেকজান্ডারের যারা ছিল কিছু কিছু কমেন্ডার, তাদের ডায়েরিতে এই কথাগুলো লেখা আছে, পাওয়া যাচ্ছে। ওরা স্বীকার করে, আর আমাদের হিস্টোরিয়ানরা স্বীকার করতে পারে। আমাদের হিস্টোরিয়ান হচ্ছে যে একদম
এত অপদার্থ এবং এত নিচু মানের ভাবা যায় না, এত এত পলিউটেড মাইন্ডেড। এরা এখনো স্বীকার করতে পারে না জগদীশচন্দ্র বোস সাইবারনেটিক্সের ফাউন্ডিং ফাদার। ওয়্যারলেস কমিউনিকেশন মার্কনির আগে, বহু আগে জগদীশচন্দ্র বোস কাজ করেছে এবং এটা বিশ্ব স্বীকৃত। সহজ কথাটা এদেশের ঐতিহাসিক লিখতে পারে না। কি নির্লজ্জ, একদম স্লেভ মানসিকতা। ইংরেজরা যা বলে দিয়ে গেছে তাই তাই লিখে যাচ্ছে, মিথ্যে কথা লিখে যাচ্ছে। সোমা, their production rate is high comparatively. Anti-CAA agitators want citizenship for above mentioned. Yes. Nika, replace Ram against Krishna was one of the conspiracy to decrease Hindus. Replace Ram against Krishna. Is that Ram? Replace Ram against Krishna was one of the Krishna, তুমি এটা elaborate করে রাখো। Our national law is against Hindu. Yes, definitely. Whole framework of the secularism is against Hindu. Yes, Alexander, Aristotle's issue. Yes. Aristotle. শিষ্য, ইয়েস। এদের পড়াশোনা করালো মানুষ, পণ্ডিত মানুষ, পণ্ডিতদের নিয়ে গিয়ে বসালেন ওই যে জায়গাটাতে, সেটারই নাম হলো, শহর নাম হলো আলেকজান্ড্রিয়া। এইখান থেকেই ভারতবর্ষের জ্ঞানের আলো ছড়িয়ে পড়লো গোটা ভূমধ্যসাগরীয় অঞ্চলে, তারপরে ইটালি, গ্রিস, সেইখান থেকে ইউরোপে। রাখি আজকে, শুভরাত্রি।